খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল, ক্রিকেট ছাড়াও খেলা রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত, আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছে আমি, নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের হাতছানি বাংলাদেশের সামনে। অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে টাইগার শিবির। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে সবই সম্ভব, বলছেন সাবেক অধিনায়ক নান্নু। ভারত সিরিজ নিয়ে অনিশ্চয়তা কাটেনি এখনও। বিসিসিআই এর সঙ্গে আলোচনা চলমান, বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শীঘ্রই জানা যাবে দ্বিপাক্ষিক সিরিজটির ভবিষ্যৎ। দর্শক, দেখছিলাম ক্রীড়াঙ্গনে আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো। বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক এক জয় পেয়েছে। গতকাল ম্যাচ শেষ হয়েছে, তবে রেশ এখনও নিশ্চয়ই কাটেনি। ম্যাচটি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, যেটি বলছিলাম যে ম্যাচ শেষ হয়েছে গতকাল, আজকে আমাদের আলোচনা করার কথা ছিল। আজকে ফাইনাল ডে ছিল। আপনার সঙ্গে আমার 2 দিন আগে কথা হয়েছিল। বলা হচ্ছিল যে আপনি বলছিলেন যে ফাইনাল ডেতে আপনাকে পাওয়া যাবে আর কি। সো ফাইনাল ডেতে আলোচনা করার আগেই খেলা শেষ হয়ে গেছে এবং অলৌকিকভাবে বাংলাদেশ চতুর্থ দিনে ম্যাচ জিতে নিয়েছে। যেটি হওয়ার কথা ছিল, হয়তো বাংলাদেশ 3 দিন 4 দিনে হারবে বা এরকম একটা শঙ্কার কথা আমরা সবাই ভাবছিলাম হয়তোবা। ছক একেবারে উল্টে গেছে। বাংলাদেশ 4 দিনে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, সবগুলো সেশন ডমিনেট করে। তুষার ভাই, এই জয়টা আসলে কেমন, আপনি কিভাবে দেখেন এই জয়টা? আপনি শুরুতে বললেন যে অলৌকিকভাবে, আসলে আমার কাছে যেটা মনে হয় যে অলৌকিক কিছু না, হয়নি। প্রসেসে ছিলাম আমরা, বাট এক্সপেকটেশনটা ছিল যে না, আমরা হয়তো ম্যাচ হারতে পারি। এখানে 4 দিন 5 দিন যদি ম্যাচটা গড়াতে পারে, মানে আমরা যদি নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জন্য পজিটিভ সাইন হবে। আর ডেফিনেটলি কেউ এক্সপেকটেশন করিনি যে আমরা এই ম্যাচ জিততে পারি। বিকজ আপনি যদি শুরু থেকে যদি ধরেন, প্র্যাকটিস ম্যাচটা 2.5 দিনে আমরা শেষ করেছি, মানে ম্যাচটা হেরেছি। সেকেন্ড ইনিংসে হেরেছি। হ্যাঁ, ইনিংসে হেরেছি। 54 রানের সেকেন্ড ইনিংসে অল আউট হয়েছি। সো এনিথিং ক্যান হ্যাপেন। সো ওই প্রেক্ষাপট যদি বিবেচনা করেন এবং কন্ডিশন যদি বিবেচনা করেন, তাহলে একটু ডিফিকাল্ট ছিল আমাদের জন্য যে এই ম্যাচটা জেতা। মানে আনবিলিভেবল। আমার কাছে যেটা মনে হয় যে অসাধারণ পারফরমেন্স করেছে। স্পেশালি পেস বলার যে 3টা ডিপার্টমেন্ট আছে, পেস বলার, ব্যাটিং, মানে ফিল্ডিং, সবাই অসাধারণ। এবং নাজমুলের কিন্তু একটা বড় একটা ক্রেডিট দিয়েছে যে এটা কেউ ম্যান অফ দ্য ম্যাচ একার না, সবাই ইনক্লুডিং সবাইকে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করেছে। আপনার মতো ম্যান অফ দ্য ম্যাচ কে হতো? হাসান মাহমুদ হয়েছেন, বাট মেহেদী হাসান মিরাজ 5 নিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম তিনি এমন সময় ক্রুশাল টাইমে তিনি একটা 50 করেছেন টেল এন্ডারদের নিয়ে। আপনি নাজমুল হোসেন শান্তর একটা 84 আছে, আপনি তানজিদ তামিমের সেঞ্চুরি আছে, যেটা হচ্ছে আপনার তার সেকেন্ড টেস্ট ম্যাচ মাত্র। তারপর মানে সেটার চেয়েও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ানরা যেখানে খাবি খাচ্ছিল নিজেদের উইকেটে, সেখানে তানজিদ তামিম সেঞ্চুরি তুলে নিয়েছেন। সো একজনকে কি আসলে ম্যান অফ দ্য ম্যাচ, মানে আপনার কাছে মনে হয় কিনা যে 2-3 জনকে যদি ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া যেত এই ম্যাচে? হিসেবে এরকমই, আপনার কথার ভিতরেই আমি চলে আসি যে ধরেন 2-3 জনকে ম্যান অফ দ্য ম্যাচ দিতে পারতেন। যদি হাসান মাহমুদ এই অসাধারণ স্পেলটা না করতো, তাহলে 198-এ অল আউট করা সম্ভব হতো না। রাইট। লাইক তানজিদ তামিম যদি সেঞ্চুরি না করতে পারতো, তাহলে আমরা 400+ রান করা পসিবল ছিল না। এবার আসেন আপনি মেহেদী মিরাজ যে ইনিংসটা খেলেছে, তার ইনিংসটার মূল্য কিন্তু অসাধারণ আমার কাছে যেটা মনে হয়েছে। সে যদি 65 রান না করতো, তাহলে আমরা 400+ করতে পারতাম না। তো আমরা যদি 400+ না করতে পারতাম, তাহলে কি হতো? তাহলে অনেক কিছু হওয়া সম্ভব ছিল। হয়তো বা ম্যাচটা তাদের হাতে, মানে থার্ড ডেতে হয়তো বা তারা তাদের গ্রিপে নিয়ে নিতে পারতো। সো এই দিক থেকে আপনি 2-3 জনকে ম্যান অফ দ্য ম্যাচ ডিক্লেয়ার করতেই পারেন। শান্তর অসাধারণ ব্যাটিং দেখলাম, মমিনুল অসাধারণ একটা পার্টনারশিপ করেছে 2 ইনিংসে। তারপরে মুশফিক যে কন্ট্রিবিউশন করছে, ইভেন আপনি লিটন কোনো রান করেনি, তারপরেও কিন্তু তার কন্ট্রিবিউশনটা ছিল মাঠের ভিতরে। 2 ইনিংস মিলিয়ে 6টা উইকেট নিয়েছেন তিনি উইকেটের পিছনে দাঁড়িয়ে। উইকেটের পিছনে, এবং যে হচ্ছে শান্তকে যে অ্যাডভাইসটা দিয়েছে, আমার কাছে যেটা মনে হয়েছে, টির আগে একটা স্পেলে হাসান মাহমুদকে নিয়ে আসা হয়েছিল, তখন কিন্তু সে এসেই ব্রেক থ্রু দিয়েছিল। সো সবারই কন্ট্রিবিউশন ছিল এর ভিতরে। এই জন্য শান্ত ডিক্লেয়ার করেছে, এখানে কেউ এক ম্যান অফ দ্য ম্যাচ না, সবাই টিম ওয়াইজ ম্যান অফ দ্য ম্যাচ আমার কাছে যেটা মনে হয়। আপনি বলছিলেন যে আমরা হয়তো জিতবো এটা আশা করিনি,
আপনি কি এটা আশা করেছিলেন যে অস্ট্রেলিয়ার মাটিতে কটা সেশন, 11টা সেশন খেলা হয়েছে, 12টা সেশন লাস্ট ইয়েতে যায়নি, ফোর্থ ডেতে লাস্ট সেশনে যায়নি, 11টা সেশনের সবগুলোতেই বাংলাদেশ অলমোস্ট ডোমিনেট করেছে, সবগুলোতেই। এইভাবে এরকম ডোমিনেট করবে বাংলাদেশ, এটা আশা করেছিলেন কিনা? আপনি তো বলেই দিয়েছেন যে আমরা আসলে কেউ এক্সপেকটেশন করিনি যে আমরা ম্যাচ জিতবো, বাট কয়দিন আগে আমার কাছে যেটা মনে হয়, সুজন ভাইয়ের একটা ইন্টারভিউ নেওয়া হয়েছিল সামহাও কোনো এক জায়গায়। সুজন ভাই বলেছিল অস্ট্রেলিয়া যে টিমটা আছে তার থেকে এই টিমটা আমার কাছে, আমাদের যে টিমটা আছে অনেক ব্যালেন্সড, আমার কাছে মনে হয় অনেক এক্সপিরিয়েন্স এবং ওদের থেকে ভালো। সেটা কিন্তু প্রুভ করলো। হয়তো আমাদের বিশ্বাস ছিল না যে অস্ট্রেলিয়ায় গিয়ে এই কন্ডিশনে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, বাট আমার কাছে মনে হয় সুজন ভাই যে যেখান থেকে দাঁড়িয়ে বলেছে আর কি যে না এই টিমটার প্রতি বিলিভ রাখে সুজন ভাই, সেটা করে দেখিয়েছে। একটা কথা গেল। আর আপনি যেটা বলছিলেন যে না 11টা সেশন আমরা ডোমিনেট করে জিততে পারি, একটা টেস্ট ম্যাচ জিততে গেলে আপনার ধরেন 15টা সেশন আসে, যদি আপনি এখান থেকে কোনো সামহাও 3-4টা সেশন যদি অপোনেন্ট টিম ডোমিনেট করতে পারে তাহলে কিন্তু ম্যাচের রেজাল্ট ডিফিকাল্ট করা। সেই ক্ষেত্রে ম্যাচ জিততে গেলে আপনাকে 11টা সেশনে ডোমিনেট করতে হয়। 11টা মানে এই 4 দিনে 15টা সেশনের ভিতরে 11-12টা সেশন যদি আপনি ডোমিনেট করতে পারেন তাহলে খুব কাছাকাছি যায় ম্যাচ জেতার। 4 দিনে খেলা শেষ হয়েছে, 11টা সেশন ডোমিনেট করেছে, মানে ইমাজিন, আমার কাছে এটা মনে হয়েছে যে এটা হয়তো বা আগে কখনো দেখিনি এইভাবে আমরা অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি খাওয়াবো, মানে 11টা সেশন আমরা ডোমিনেট করব। কামিন্সও কিন্তু বলেছে একটা সেশনও তারা এখনও ডোমিনেট করতে পারেনি। 2টা সেশন যদি ওরা ডোমিনেট করতে পারতো হয়তো বা সিনারিও অন্যরকম হতে পারতো, স্পেশালি যে ব্যাটিংয়ে। সেটা আমরা করতে দেনি, হুইচ ইজ গুড সাইন, আমার কাছে এটা মনে হয়। আপনি সুজন ভাইয়ের কথা বলছিলেন, আমার মনে আছে এই স্টেজে এখানে আমরা শো করছিলাম ম্যাচের আগের দিন ইশতিয়াক ভাইকে নিয়ে, আমাদের জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইশতিয়াক ভাই বলছিলেন ম্যান টু ম্যান হিসেব করলে অস্ট্রেলিয়া চেয়ে বাংলাদেশে গিয়ে। তখন আমি একটা প্রশ্ন করেছিলাম যে যেই দলে হচ্ছে স্টার্ক কামিন্স, হ্যাজেলউডের মতো বোলার আছে, যেখানে স্টিভেন স্মিথের মতো ব্যাটার আছে, আপনার ট্রাভিস হেডের মতো ব্যাটার আছে, সেখানে ম্যান টু ম্যান চিন্তা করে বাংলাদেশ কিভাবে এগিয়ে। তিনি তার একটা ব্যাখ্যা দিয়েছিলেন এভাবে যে বাংলাদেশের সবগুলো প্লেয়ার অ্যাট এ টাইম ফর্মে থাকতে পারে, বা অ্যাট এ টাইম তারা সবাই ইয়াং, এটাও একটা বড় ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার যে পেস অ্যাটাকটা তারা কিন্তু অনেকদিন একসঙ্গে খেলেনি। প্যাট কামিন্স ইঞ্জুরি থেকে এসেছেন, স্টার্ক ইঞ্জুরি থেকে এসেছেন, তারা একসঙ্গে অনেকদিন টেস্ট খেলেনি। এই ট্রায়োটা অনেক ভয়ঙ্কর অবশ্যই, বাট তারা অনেকদিন একসঙ্গে খেলতে পারেনি, ইভেন অ্যাশেজেও তাদেরকে একসঙ্গে পাওয়া যায়নি। আর একটা ব্যাপার হচ্ছে স্টিভেন স্মিথ ছাড়া অস্ট্রেলিয়ার এই মুহূর্তে ব্যাটারদের মধ্যে কেউই সেভাবে ফর্মে নেই। সো ম্যান টু ম্যান চিন্তা করলে বাংলাদেশ কিন্তু আসলেই এগিয়েই ছিল অনেকটা, এবং মাঠে তারা মনে হয় সেটির প্রমাণ রাখতে পেরেছে। অবভিয়াসলি যেটা বলছিলেন যে ম্যান টু ম্যান ভ্যারি করে যদি, তাহলে ডাটা অ্যানালিসিস করলে যদি ডাটা যদি আপনি কালেক্ট করেন তাহলে আমার কাছে মনে হয় যে না ওদের থেকে আমরা বেশি এক্সপিরিয়েন্স। লাইক উপরের টেকনিক ওয়াইজ ট্রাভিস হেডের টেকনিকটা আমার কাছে যেটা মনে হয় যে না টেস্ট ক্রিকেটের জন্য এখন স্ট্রাগল করছে, আবার যে কোনো মুহূর্তে সে মানে রানে ফিরে চলে আসতে পারে, রানে চলে আসতে পারে, নো ডাউট। হ্যাঁ, এবং তার উইকেটটা ভেরি ভাইটাল আমাদের জন্য। এই ক্ষেত্রে ওর সাথে যদি আপনি ট্রেভিস হেডের তামিমের তুলনা করেন তাহলে তামিম অ্যাজ এ নিউ কামার অসাধারণ একটা ইনিংস খেলেছে। স্মিথের সাথে যদি মুশফিকের তুলনা করেন তাহলে ইকুয়াল। মুশফিক আমার কাছে যেটা মনে হয় স্মিথের থেকে বেশি এক্সপিরিয়েন্স, যেটা মনে হয়। মুশফিক অনেক দিন ধরে টেস্ট খেলছে, 100টা প্লাস টেস্ট হয়ে গেছে। শান্তর সাথে যদি তুলনা করেন তাহলে ওই জায়গাটা ল্যাকিংস আছে। ব্যাটিংয়ে আমরা কিন্তু এগিয়ে ছিলাম। বোলিংয়ে আপনি যদি কম্পেয়ার করেন, ম্যান টু ম্যান ভ্যারি করেন, তাহলে ডেফিনেটলি স্টার্ক আছে, হ্যাজেলউড আছে, কামিংস আছে, 3জন এক্সপিরিয়েন্স বলার আছে অস্ট্রেলিয়ার, আমাদেরও কিন্তু কম নাই। হাসান মাহমুদ, তারপর তাসকিন, এবাদত, বাহিরে শরীফুল আছে, এবাদত আছে, খালিদ আছে। সো ওই দিকটা আমরা পেস ইউনিটটা একটু এগিয়ে আছে আমার কাছে মনে হয়। বাট ডেফিনেটলি কন্ডিশন যদি বিবেচনা করেন, এই কন্ডিশনে পেস বোলাররা যদি একটা জায়গায় বোলিং করতে পারে, ইটস কোয়াইট ডিফিকাল্ট টু ব্যাট, মানে এনিবডি, মানে ব্যাটারদের একটু ডিফিকাল্ট হবে এই কন্ডিশনে যদি এক জায়গায় বোলিং করতে পারে। সো সেই কাজটা কিন্তু আমরা করেছি। অপোনেন্ট টিমের পেস বোলাররা কিন্তু ওই এক জায়গাতে বোলিং করতে পারেনি। আমার কাছে যেটা মনে হয় তারা বোলিং করেছে, বাট আমাদের টেকনিক ওয়াইজ আমাদের ছেলেরা অসাধারণ রিসিভ করেছে। এবং অস্ট্রেলিয়ার বোলারদেরকে মনে হয় অনেকটা হতাশ করে দিয়েছে বাংলাদেশের বোলাররা। ফ্রাস্ট্রেশনে অস্ট্রেলিয়ান বোলাররা মনে হয় লাইন হারিয়ে ফেলেছেন। না, অবভিয়াসলি ধরেন তামিম যদি ওই ক্যাচটা তামিম যদি মানে যে ক্যাচটা মিস করেছে আর কি লায়ন, সেই ক্যাচটা যদি নিতে পারতো তাহলে হয়তো বা সিনারিওটা একটু অন্যরকম হতে পারতো, যে আর্লি ব্রেক থ্রু তারা দিতে পারতো। সে কাজটা কিন্তু তারা করতে পারেনি। ছোট একটা পার্টনারশিপ হয়েছে দুইটা ওপেনারের ভিতরে, তাতেই কিন্তু অনেক কিছু মানে নেক্সট ব্যাটসম্যানরা বুঝে ফেলেছে যে উইকেটের বিহেভটা কেমন। ফার্স্ট ডেতে উইকেটটা একটু
ডিফিকাল্ট ছিল, নো ডাউট। 1-2 ঘন্টা হচ্ছে মুভ করেছে বল অনেক, সেই ক্ষেত্রে ওইখানেও তারা পিছিয়ে পড়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে। বাট আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি তখন কিন্তু মনে হয়নি যে উইকেটটা ওইভাবে বিহেভ করছে, এবং তারা যতই গুড লাইনের লেন্থে বোলিং করুক না কেন আমাদের ব্যাটাররা খুব ভালোভাবে তাদেরকে হ্যান্ডেল করেছে। রাইট, আমি একটু শান্তকে নিয়ে শুনতে চাই। আমরা ব্যাটার বোলারদের নিয়ে অনেক কথা বলছি এবং ব্যাটাররা সবাই একযোগে পারফর্ম করেছেন, বোলাররা সবাই পারফর্ম করেছেন। শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন মনে হয় যেভাবে তিনি বোলারদের ইউজ করেছেন, যেভাবে টিমটাকে মোটিভেটেড রেখেছেন, আমার মনে হয় শান্তকে নিয়ে, শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আলাদা করে কথা বলার সুযোগ আছে। তুষার ভাই? না, অবভিয়াসলি আপনার পিছনে 2-3 জন এক্সপিরিয়েন্স ক্যাপ্টেন আছে। আমার কাছে যেটা মনে হয়েছে, মিরাজ রিসেন্টলি ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে হচ্ছে ছেড়েছে, তারপরে শান্ত অনেকদিন ধরে ক্যাপ্টেন্সি করেছে, মমিনুল অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে অনেকদিন ধরে টিমের সাথে আছে, মুশফিকুর রহিম ক্যাপ্টেন্সি করেছে, লিটন দাস ক্যাপ্টেন্সি করেছে, 4-5 জন ক্যাপ্টেন কিন্তু ওই টিমটার ভিতরে আছে। সবাই তাকে হেল্প করছে আমার কাছে যেটা মনে হয়েছে, এবং তারও নিজস্ব একটা প্ল্যান থাকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে। সবচেয়ে বড় কথা, ক্যাপ্টেন যদি সামনে থেকে নেতৃত্ব দেয় তাহলে কিন্তু আর কিছু লাগে না, সেটা করে দেখাচ্ছে শান্ত। আমার কাছে যেটা মনে হয় লাস্টে 2-3 বছর ধরে ও ধারাবাহিকভাবে রান করে যাচ্ছে ব্যাটে, এটাই সবচেয়ে বড় প্রয়োজন আর কি যে টিমের। এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে সাপোর্টটা পাচ্ছে, আদার্স যে ক্যাপ্টেন্সগুলো আছে তাদের সাপোর্টটাও পাচ্ছে। সো ডেফিনেটলি শান্ত অসাধারণ ক্যাপ্টেন্সি করছে, এবং ভবিষ্যতেও আগামী 4-5 বছর যদি সে ক্যাপ্টেন্সি করতে পারে কন্টিনিউয়াসলি এবং পারফরমেন্স করতে পারে, তাহলে পরিসংখ্যান তো এখনই বলছে শান্তর ফরে যে না, শান্ত বেটার ক্যাপ্টেন। ভবিষ্যতে হয়তো বা আরও আমরা ভালো কিছু দেখতে পাবো শান্তর কাছ থেকে। রাইট, তুষার ভাই আপনি যে কথাটা বলছিলেন সেম কথাটা আমি সকালবেলা শান্তর মুখেই শুনেছি। ড্রেসিং রুমের একটা ভিডিও আমরা দেখলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ড পাঠিয়েছে, সেখানে দেখলাম যে শান্ত বলছেন যে এই টিমে অনেকে একসঙ্গে পারফর্ম করছে, সবাই তাকে হেল্প করছে, সবাইকে রেসপেক্ট করে এবং সবাই সবাইকে হেল্প করে, এইটা এই টিমের সবচেয়ে বড় স্ট্রেংথের জায়গা আর কি। সো আপনি যেটি বলছিলেন এক্স্যাক্ট কথাটা আমি শান্তর কাছ থেকেও শুনেছি। পরিসংখ্যানের কথা যেটি বলছিলেন, আমরা একটু দেখতে পারি যে শান্ত অ্যাজ এ ক্যাপ্টেন আসলে কোথায় দাঁড়িয়ে থাকেন। সেখানে আমরা যদি দেখি, অধিনায়ক শান্ত বাংলাদেশের ম্যাচ জয়ের হিসেবে সংখ্যায় এবং শতাংশে দেশের সফলতম টেস্ট অধিনায়ক। মুমিনুল এবং মুশফিককে টপকে সবচেয়ে বেশি অ্যাওয়েতে টেস্ট জিতেছেন তিনি 3টি, এর মধ্যে অস্ট্রেলিয়াতে 1টি, 2টি পাকিস্তানে। সংখ্যার বিচারে সবচেয়ে বেশি টেস্ট জেতার রেকর্ডও শান্তর। 20টি টেস্টে তিনি ক্যাপ্টেন্সি করেছেন, এর মধ্যে 9টিতে তিনি জয় পেয়েছেন। শতাংশের বিচারে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক, কমপক্ষে 3টা টেস্টের ক্ষেত্রে। হারের দিক থেকে সবচেয়ে সফল অধিনায়ক, মাত্র 50% ম্যাচে তিনি হেরেছেন। 20টা টেস্টের মধ্যে 10টাতে তিনি হেরেছেন, 9টাতে জিতেছেন, 1টা ড্র করেছেন। অধিনায়ক হিসেবে তিনি যে দলকে জেতাচ্ছেন এমন না, ব্যাট হাতেও তিনি দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, দ্বিতীয় সর্বোচ্চ গড়ের মালিক এবং সবচেয়ে বেশি সেঞ্চুরি। এখানে সংখ্যাটা বসানো হয়নি, 5টি সেঞ্চুরি তিনি করেছেন এই 20টি টেস্টের মধ্যে। সুতরাং অ্যাজ এ ক্যাপ্টেন শান্ত মাত্র 20টা টেস্টে বাংলাদেশ তার আন্ডারে খেলেছে। আপনি তুষার ভাই বলবেন বাংলাদেশের টেস্ট ইতিহাসের সফলতম পরিসংখ্যান বলছে, আপনি যদি সব কিছু মিলিয়েই চিন্তা করেন, এখনও বেশ তরুণ শান্ত, বাট আপনি কি তাকে সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেন বলবেন বাংলাদেশের? না, এখনই ডিক্লেয়ার দেওয়া আসলে উচিত না। আমার কাছে মনে হয় ও যদি আরও 3-4 বছর ক্যাপ্টেন্সি করে, ক্যাপ্টেন্সি ছাড়ার পরে তখন আপনি বিবেচনা করবেন। আমার কাছে যেটা মনে হচ্ছে, এখন সে ক্যাপ্টেন হিসেবে আছে টিমের ভিতরে, এখনই পরিসংখ্যানটা আসলে তুলে ধরা উচিত না। যখন ক্যাপ্টেন্সি থেকে ছেড়ে দেবে, রিটায়ারমেন্টে যাবে, তখন পরিসংখ্যানটা আসলে দেওয়া উচিত যে তার সফলতম ক্যাপ্টেন হিসেবে তাকে বিবেচনা করা উচিত নাকি, তখন আসলে বিবেচনা করা উচিত আমার কাছে। বাট শান্ত যেভাবে রান করছে, মানে দলকে এগিয়ে নিচ্ছে, ক্যাপ্টেন হওয়ার আমরা দেখি যে ক্যাপ্টেন্সি ছাড়া শান্ত আর ক্যাপ্টেন হিসেবে শান্ত একটু ডিফারেন্ট। ক্যাপ্টেন্সি ছাড়ার পরে আমরা দেখেছি রিসেন্টলি যখন তাকে ওয়ানডে থেকে সরিয়ে দেওয়া হয়, বা 2-3টা ফর্মেট থেকেই, ওয়ানডে টি20 থেকে যখন তাকে সরানো হয়, কিছুটা ফল করেছিল তার ব্যাটিং। আমরা যখন দেখি যে তিনি ক্যাপ্টেন হিসেবে আবার ফিরেছেন, তিনি রান পাচ্ছেন টেস্টে, তিনি আমরা যেটা একটু আগেই বলছিলাম 20টা টেস্টের মধ্যে 5টাতেই তিনি সেঞ্চুরি তুলেছেন, এবং সবচেয়ে মজার ব্যাপার সেটি হচ্ছে যে তার 50-র চেয়ে সেঞ্চুরির সংখ্যা বেশি। সো ক্যাপ্টেনের এই যে ফর্মে থেকে নিজের সামনে থেকে লিড দেওয়াটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনি ক্যাপ্টেন কাকে ডিক্লেয়ার করে? বেস্ট টিমের প্লেয়ারকে। তো সেই হিসাবে ক্রিকেট বোর্ড যদি তাকে ক্যাপ্টেন্সি দিয়ে থাকে, তাহলে তারও দায়িত্ব আছে যে সামনে থেকে নেতৃত্ব দিবে। কারণ মাঠের ভিতরে ক্যাপ্টেন্সি সবাই করতে পারে, বাট সামনে থেকে
নেতৃত্ব দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে, সেটা করে দেখাচ্ছে শান্ত। এবং আমার কাছে মনে হয় কি কন্টিনিউ যদি করতে পারে, এই ধরনের ধারাবাহিকভাবে পারফরমেন্স করে যেতে পারে, তাহলে পরিসংখ্যানে সে আরও উপরে যাবে আর কি। তুষার ভাই, আমরা দেখি যে বেস্ট ব্যাটারকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়, তারপর ক্যাপ্টেন্সির চাপে আমরা অনেক সময় দেখি যে তিনি ফর্ম হারিয়ে ফেলেন। শান্তকে আমরা তার বিপরীত দিকে মানে বিপরীতে দেখতে পাচ্ছি আর কি। শান্তর আসলে এই স্ট্রেংথটা কোত্থেকে আসে বা শান্তর মূল শক্তির জায়গাটা আসলে কি? শান্ত কিন্তু একটা জিনিস নিয়েই ফোকাস করে আমার কাছে যেটা মনে হয়, ক্যাপ্টেন্সি সেকেন্ড পার্ট, ফার্স্ট তার ব্যাটিং, সে ব্যাটিংটা নিয়ে ফোকাস করে এবং সাকসেসের জায়গা যদি চিন্তা করেন তাহলে সে যদি একটা জায়গা নিয়ে ফোকাস করতে পারে তাহলে সে সাকসেসফুল হবে, সেটাই করে দেখাচ্ছে। আর যদি দুইটা জিনিস নিয়ে তখন চিন্তায় আসে যে না আমার বোলিংটাও আছে, তখন কিন্তু 50-50 আসলে ভাগাভাগি হয়ে যায়। সো শান্ত একটা জিনিস জায়গা নিয়ে ফোকাস করছে, এই জন্য আমার কাছে মনে হয় যে সে সাকসেসফুল। শান্তর মেন্টাল স্ট্রেংথ নিয়ে আমরা অনেক সময় কথা বলি যে কারণ হয় কি শান্তকে কিন্তু ক্যারিয়ারের শুরুর দিকে আমরা দেখতাম যে প্রচুর ট্রলের শিকার হতে হয়েছে, সেখান থেকে তিনি যেভাবে কামব্যাক করেছেন, তার এই মেন্টাল স্ট্রেংথটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। একজন ব্যাটারের আসলে এই মেন্টালি স্ট্রং থাকাটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা জরুরি, এবং সেটা তিনি কিভাবে অ্যাচিভ করতে পারেন আর কি আসলে? না, অবভিয়াসলি শুরুর দিকে শান্তর টেকনিক ওয়াইজ অতটা মানে স্ট্রং ছিল না আমার কাছে যেটা মনে হয়, বাট আস্তে আস্তে সে কিন্তু কাজ করেছে, কোচদের সাথে কাজ করে তার টেকনিকটা স্ট্রং করেছে এবং ফার্স্টে হয়তো বা অত রান করতে পারতো না, বাট টেকনিক যখন ভালো হয়েছে সে কিন্তু আস্তে আস্তে রান করতে শিখেছে এবং সেটা কিন্তু ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি করে আসছে। আমার কাছে মনে হয় মেন্টালি যদি স্ট্রং না থাকতো শান্ত, তাহলে যে কথাটা বললেন ট্রলের অনেক শিকার হয়েছে শান্ত, সেখানেই কিন্তু সে হয়তো বা ক্লপস করে যেত। আমার কাছে যেটা মনে হচ্ছে মেন্টালি স্ট্রং বলেই সে আজকে বাংলাদেশ টিমের টপ রান গেটার, টপ ক্যাপ্টেন, সে কিন্তু ছুঁয়ে ফেলেছে অলরেডি। সে মেন্টালি ভেরি স্ট্রং আমার কাছে যেটা মনে হয়। রাইট। তুষার ভাই, আমরা ম্যাচটা নিয়ে, বাংলাদেশের টেস্ট নিয়ে, টেস্ট ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু নিয়ে আরও আলাপ করব, তার আগে ছোট্ট একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, কথা বলছি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের বর্তমান ভবিষ্যৎ সব কিছু নিয়ে। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, আমরা বলছিলাম শান্তকে নিয়ে, বাংলাদেশ দলটাকে নিয়ে কথা বলছিলাম। একটু মেহেদী হাসান মিরাজ সম্পর্কে আপনার কাছে শুনতে চাই। মেহেদী হাসান মিরাজ 50 করেছেন, লাস্ট ইনিংসে 5 রান নিয়েছেন, কন্টিনিউয়াসলি টেস্টে পারফর্ম করছেন। আমরা মনে হয় মেহেদী মিরাজকে নিয়ে একটু কমই আলোচনা করি আর কি, সেজন্য বেশি বেশি আলোচনা করতে চাই এখন। মিরাজের শক্তির জায়গাটা কি আপনি একটু বলবেন? বোথ সাইড, আপনি ব্যাটিংয়ে যখন প্রয়োজন পড়ে তখন রান করে, বোলিং তো আছেই অ্যাজ এ ওয়ান ডে, তারপরে টেস্ট, T20 তো বাদই দিলাম, T20 তার সাথে হয়তো বা যায়ও না, বাট টেস্ট ক্রিকেটে তার মানে পারফরমেন্সই বলে দেয় কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি সে অ্যাজ এ টেস্ট ক্রিকেটার হিসাবে। ওয়ান ডেতেও হয়তো বা সে ব্যাটিংয়ে ফ্লপ করে যাচ্ছে, বাট বোলিংটা কিন্তু ধারাবাহিকভাবে আমার কাছে মনে হয় ওয়ান ডে ক্রিকেটে ভালোই করছে, খারাপ করছে না। অবভিয়াসলি এই ধরনের ক্রিকেটার যদি আপনার 7-8-এ গিয়ে রান করতে পারে, লাইক ও তো 7-এই নামে, 7-এ গিয়ে যদি রান করতে পারে টেস্ট ক্রিকেটে, ওয়ান ডে ক্রিকেটে, অনেকদিন ধরে সার্ভিস তো দিচ্ছেই। আমি আশা করি যে ভবিষ্যতেও সে আরও 4-5 বছর যদি কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে সার্ভিস দিতে পারে, তাহলে এই বাংলাদেশ টিমের চিত্র কিন্তু অন্যরকম হবে আমার কাছে যেটা মনে হয়। রাইট। মিরাজের একটা ব্যাপার বলি তুষার ভাই, সেটা হচ্ছে যে অস্ট্রেলিয়াতে গত 15 বছরে কোনো ফিঙ্গার স্পিনার 5 উইকেট পায়নি। মিরাজ সেই কৃতিত্ব দেখালেন আর কি। আমরা বাংলাদেশ প্রথমবার খেলতে গেছে গত 15 বছরে সেই হিসেব করলে, বাট সেখানে কিন্তু অশ্বিনরা রেগুলার খেলেন, অশ্বিন লেজেন্ড, বাট তারও কিন্তু এই ধরনের কোনো কীর্তি নেই। সো মেহেদী হাসান মিরাজ স্পেশাল। আমরা তার বোলিংটা, তার অ্যাজ অলরাউন্ডার আমরা মিরাজকে নিয়ে বলি, মিরাজ অনেক সময় মিডিওকর বলি, অনেক সময় নানা রকম কথাবার্তা হয় তাকে নিয়ে, বাট মিরাজের এই যে বোলিংয়ে আমরা মানে যে রকম পারফরমেন্স তার কাছ থেকে দেখি, ব্যাটিংয়ে তিনি সবসময় কন্ট্রিবিউট করে আসছেন। মিরাজের বোলিংটা নিয়ে আলাদা করে আলাপ হয় না, তিনি অলরাউন্ডার, বাট জেনুইন বোলারের চেয়ে অনেক সময় ভালো পারফর্ম করে থাকেন। সো মিরাজের এই স্পিন নিয়ে হচ্ছে শুনতে চাই, স্পিনার মিরাজকে আপনি আসলে কোথায় দেখেন, কোথায় রাখেন? দেখুন, মিরাজ অ্যাজ এ স্পিনার হিসেবে দুই দিকে ডেভেলপ করেছে। আমার কাছে এটা মনে হয় ব্যাটিংটা যেটুকু আছে তার, সেটা তো একটা প্লাস পয়েন্ট, বাট বোলিংটা নিয়ে স্ট্রাগল করছিল অনেক দিন ধরে। বোলিংটা একটা স্পিন ছিল, ওভার স্পিন, এখন সে সাইড স্পিনটাও শিখেছে। গতকালকে যে বোল্টটা মেরেছে আর কি কামিন্সের,
আমি যদি ভুল না বলি, তাহলে অসাধারণ বোল্ড। সে মনে করছে টার্ন করবে, বাট বলটা বাইরের দিকে গিয়েছে। এই ধরনের উইকেটে যদি এই ধরনের মানে ডেলিভারি দেওয়া হয়, তার কোয়াইট ডিফিকাল্ট এনি ব্যাটসম্যানের ক্ষেত্রে। ধরেন ও অনেকক্ষণ ধরে একটা জায়গায় বোলিং করতে করতে হঠাৎ করে সে কিন্তু সাইড স্পিন করে আউটটা করলো, মানে এই জায়গাটা সে ডেভেলপ করেছে আমার কাছে যেটা মনে হয়। এবং ধরেন দেশের বাইরে উইকেটে যখন খেলেন, তখন আপনার অফ স্পিনাররা একটা জায়গায় কিন্তু স্ট্রাগল করতো, যে না উইকেট হয়তো বা ততটা বের করতে পারতো না। সাকিব যখন ছিল, সাকিব হয়তো বা ভালো উইকেট নিত, বাট অনেক আদার্স যে স্পিনারটা তার থেকে হয়তো বা পার্টনারশিপটা হতো না। বাট এই ক্ষেত্রে আমার কাছে মনে হয় মিরাজ, তাইজুল যার যার দায়িত্বটা সে ভালোভাবে বুঝে নিচ্ছে, এবং ক্যাপ্টেন তাকে কখন নিয়ে আসছে সেটাও কিন্তু একটা মানে একটা চলে আসে যে ক্যাপ্টেন রাইট টাইমে মিরাজকে নিয়ে আসছে। ফার্স্ট ইনিংসে মিরাজ উইকেট পায়নি, উইকেট লেস ছিল, বাট সেকেন্ড ইনিংসে দুইজন স্পিনার আমার কাছে মনে হয় যে তাইজুল এবং মিরাজ অসাধারণ বোলিং করেছে। যখন যার প্রয়োজন, যার উইকেটটা নেওয়ার দরকার ছিল, সেই উইকেটটা কিন্তু তারা নিয়েছে। এবং অ্যাজ এ স্পিনার হিসাবে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে একটা জায়গায় বোলিং করা, মানে কন্টিনিউয়াসলি একটা জায়গায় বোলিং করে যাচ্ছে দুইজনই, সেটা করে দেখাচ্ছে। অ্যাজ এ টেস্ট ক্রিকেট যদি খেলতে চান, তাহলে অ্যাজ এ বোলার হিসাবে তাকে এই জিনিসটা মেনটেন করতে হবে, এবং সেটা সে ভালোভাবেই করছে। আমরা মেহেদী হাসান মিরাজের কিছু পরিসংখ্যানগত দিক যদি দেখি, গত এই টেস্টেই সে অনেকগুলো নতুন ফিট সে ছুঁয়েছে। আমরা যদি দেখি 550-তে দারুইনের দাপট দেখিয়েছেন মিরাজ। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে তিনি 1000 রান করেছেন, 100টা উইকেটও নিয়েছেন। টেস্ট ক্যারিয়ারের 15তম 5 ছিল সেটি, 10ম 50 ছিল সেটি। 7 থেকে 11 নম্বর ব্যাটিং পজিশনে অজিদের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস এটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এখানে সর্বোচ্চ রান হচ্ছে সাব্বির রহমানের, সেটি 1 রান বেশি, 66 রান। মেহেদী মিরাজ 2টা রান করতে পারলেই হয়তো তাকেও ছাড়িয়ে যেতেন। বাংলাদেশের সর্বোচ্চ ইনিংস হতো সেটি। অস্ট্রেলিয়ার বিপক্ষে স্পিনারদের মধ্যে দ্বিতীয় সেরা বোলিং ফিগার। এখানে মোহাম্মদ রফিককে তিনি মানে রফিকের পরেই আছেন তিনি, চতুর্থ বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5। আপনি একটা জিনিস দেখেন তুষার ভাই, মানে ব্যাটিংয়েও তিনি সর্বোচ্চ রানের রেকর্ডের কাছাকাছি, বোলিংয়েও তিনি সর্বোচ্চ রানের মানে ফিগারের কাছাকাছি, এবং একমাত্র বাংলাদেশি হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের মানে চ্যাম্পিয়নশিপে তিনি 1000 রান এবং 100 উইকেট করেছেন। মানে অসাধারণ কিছু কীর্তি মেহেদী হাসান মিরাজের নামের পাশে আছে। ডেফিনেটলি গ্রেট অ্যাচিভমেন্ট আমার কাছে যেটা মনে হয়। এবং বাংলাদেশ টিম যদি আপনার টেস্ট চ্যাম্পিয়নশিপের 1-2 এর ভিতর থাকতে হয়, তাহলে এই ছেলেদেরকেই কিন্তু পারফরমেন্স করে যেতে হবে ধারাবাহিকভাবে। কোয়াইট ডিফিকাল্ট 1-2 এ থাকা, এখনও অনেক খেলা বাকি আছে, বাট এই ধরনের পারফরমেন্স যদি করতে থাকে, তাহলে আমার কাছে মানে পসিবল আর কি, মানে কোনো কিছুই অসম্ভব না। এবং সবাই সবার জায়গা থেকেই পারফরমেন্সটা যদি করে, আমার কাছে যেটা মনে হয়, তাহলে আমরা দেখতে পাবো যে 1-2 এর ভিতরে আছি আমরা। রাইট, মেহেদী হাসান মিরাজের আমরা এই টেস্টের দেখছি, আমরা টোটাল টেস্টের হিস্ট্রিতে যদি আমরা মিরাজের কীর্তিগুলো দেখি, সেখানেও আমরা দারুণ কিছু অ্যাচিভমেন্ট দেখব মিরাজের। 59টা ম্যাচ তিনি খেলেছেন, এর মধ্যে তার খেলা 59টা ম্যাচের মধ্যে বাংলাদেশ 20টা ম্যাচে জয় পেয়েছে। আমাদের টেস্টে জয় খুবই কম। এর মধ্যে মেহেদী মিরাজের বাংলাদেশের হয়ে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার পর থেকে বাংলাদেশ টেস্টে জয়ও পাওয়া শুরু করেছে বেশি। তার প্রথম যে সিরিজটা ছিল আমার মনে আছে ইংল্যান্ডের অ্যাগেনস্টে, সেই সিরিজটাতে তিনি ম্যান অফ দ্য সিরিজও হয়েছিলেন। বাংলাদেশ প্রথমবার ইংল্যান্ডকে হারানোর কীর্তি করেছিল, সেখানে তিনি 19টা উইকেটও নিয়েছিলেন। নিজের প্রথম সিরিজে 19টা উইকেট নিয়ে সিরিজ সেরা হন মেহেদী হাসান মিরাজ। জেতা 20 ম্যাচের মধ্যে 11 ম্যাচেই তিনি আইদার 50+ রান করেছেন, নইলে 5 নিয়েছেন। মানে 50+ ম্যাচে হচ্ছে তিনি ব্যাট বল হাতে পারফর্ম করেছেন। 3বার একই ম্যাচে 50 এবং 5 কীর্তি আছে মেহেদী হাসান মিরাজের। টেস্টে 3বার ম্যাচ সেরা এবং 3বার সিরিজ সেরা হয়েছেন। যে 3বার তিনি সিরিজ সেরা হয়েছেন, এর মধ্যে পাকিস্তান আছে, এর মধ্যে ইংল্যান্ড আছে, এবং এর মধ্যে আরেকটা দল সম্ভবত জিম্বাবুয়ে। বিশ্বের 5ম ক্রিকেটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে 1000 রান এবং 100 উইকেট। মানে ওয়ার্ল্ড ক্রিকেটের যে মানে ওয়ার্ল্ড ক্লাস ক্রিকেটারদের লেভেলেই কিন্তু তিনি আছেন। 1000 রান এবং 100 উইকেট বিশ্বের আর মাত্র 5 জন ক্রিকেটার আছে। সো মেহেদী হাসান মিরাজের লাল বলের রেকর্ড যেগুলো বাংলাদেশের, আমার মনে হয় আপনি তাকে বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট প্লেয়ারদের তালিকায় নিশ্চয়ই মেহেদী মিরাজকে রাখতে পারবেন। না, অবভিয়াসলি ধরুন মিরাজ যখন ডেবু করে, তার আগে আমাদের যদি পরিসংখ্যানটা দেখি, তাহলে কিন্তু আমরা অত মানে বেশি ভালো টেস্ট ক্রিকেট খেলতাম না, যেটা বলেন। ধরেন একটা টেস্ট ম্যাচ জিততে গেলে 20টা উইকেট নেওয়ার মতন আপনার অ্যাবিলিটি থাকতে হবে, সেই জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে ছিলাম। জি, ট্রু। এক সাকিব আল হাসান তখন হয়তো বা, কিংবা মোহাম্মদ রফিক ভাই তখন হয়তো বা
20টা উইকেট নিতে পারতো না, বিকজ অপোনেন্ট সাইড থেকে যে বোলিং করতো সেই পার্টনারশিপ বোলিংটা হতো না। এই জন্য হয়তো বা আমরা মিরাজ আসার আগে অতগুলো টেস্ট ম্যাচ জিততে পারিনি, জি। হুইচ ইজ ফ্যাক্ট। বাট এখন দেখেন মিরাজ আসার পরে কিন্তু আমরা 20টা টেস্ট ম্যাচ জিতেছি, ড্র করেছি, যেগুলো জেতার কাছাকাছি গিয়েও ড্র হয়েছে। জি। সো 20টা উইকেট নেওয়ার অ্যাবিলিটি এখন আমাদের কাছে মনে হয় আছে, যে শুধু মিরাজ কেন, তাইজুলের রেকর্ডটাও যদি দেখেন হয়তো বা দেশের অনেক অসাধারণ কিছু রেকর্ড আছে, বিদেশেও অনেক কিছু রেকর্ড 200 আছে প্লাস উইকেট আছে তারও, তাই ডেফিনেটলি। সো সবারই কন্ট্রিবিউশনটা ছিল আমার কাছে মনে হয় এই পর্যায়ে যাওয়ার জন্য। রাইট। মেহেদী হাসান মিরাজকে আপনি কি সর্বকালের সেরা টেস্ট, মানে বাংলাদেশের সর্বকালের সেরা টেস্ট প্লেয়ার বলবেন কিনা? সেটা বলতে পারি, বাট আমি আশা করি যে না, আরও 4-5 বছর যখন কেরিয়ার শেষ করবে, আফটার 4-5 বছর পরে, তখন তাকে সর্বকালের সেরা তকমাটা দেওয়া যেতে পারে আর কি। এখন যেহেতু কারেন্ট প্লেয়ার, সে খেলে যাচ্ছে, তার কাছ থেকে টিম আশা করে না এই ধরনের পারফরমেন্স, সো এটা করে যাক সে। রাইট, আমরা অবশ্যই সেটাই আশা করব। মেহেদী হাসান মিরাজ এভাবেই পারফর্ম করে যাবেন। 28 বছর মাত্র বয়স, আমার মনে হয় আরো 6-7 বছর খেলার সুযোগ তার সামনে আছে। অবভিয়াসলি যদি ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে পারে, 6-7 কেন, সে 40 বছর পর্যন্ত খেলুক না, তার কোনো আমাদের মুশফিক ভাই যেভাবে খেলছেন 39 বছর বয়সে, রাইট, আমরাও সেটাই আশা করবো যত বেশি তিনি খেলে যেতে পারেন। তো সেটা আমরা আপনার কাছে ফিরবো, আরো আলোচনা করবো, তার আগে একটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরো একটা বিরতি, ফিরছি একটু পরেই। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন মাঠে। দর্শক, বাংলাদেশ অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে কথা বলছি, বাংলাদেশের টেস্ট পারফরমেন্স নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান। তুষার ভাই, বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় যেটি হয়েছে, বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে এমনিতেই বেশ কিছুদিন ধরেই ভালো খেলছিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোতে। সো বাংলাদেশ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে 4 নম্বরে আছে। বাংলাদেশের সামনে একটা দারুণ সুযোগ আছে এবার ফাইনাল খেলার। এটা খেলার সুযোগ কতটুকু আছে সেটি বলার আগে একটা জিনিস বলতে চাই তুষার ভাই, সেটি হচ্ছে যে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলছিল ওয়ানডে ফরম্যাটটা। একটা সময় আমরা দেখেছি খুব ভালো ওয়ানডে ফরম্যাটটা মনে হচ্ছিল যে বাংলাদেশের প্রিয় ফরম্যাট হয়ে গিয়েছিল, আমরা সবাই বলছিলাম সেটির কথা। ওয়ানডেতে বাংলাদেশের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট হচ্ছে ওয়ানডে ওয়ার্ল্ড কাপে কোয়ার্টার ফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল। বাংলাদেশ কখনো ফাইনাল খেলেনি, ফাইনালের স্বপ্নও দেখেনি। টেস্ট ফরম্যাটটায় বাংলাদেশ একেবারেই খেলতে পারছিল না, আত্মস্থ করতে পারছিল না। টেস্টে বাংলাদেশের টেস্ট স্টেটাস নিয়েও অনেক ধরনের কথা হচ্ছিল। সেই ফরম্যাটটায় মনে হচ্ছে বাংলাদেশ প্রথমবারের মতো ফাইনাল খেলার একটা দারুণ সুযোগ আছে। যদি বাংলাদেশ ফাইনাল পর্যন্ত চলে যেতে পারে, তুষার ভাই কেমন হবে? অনেক দূর আর কি। আমার কাছে যেটা মনে হয় যে আপনার অনেকগুলো ম্যাচ আছে, এর ভিতরে আপনার সাউথ আফ্রিকায় যে কন্ডিশনে খেলা, সেখানে একটু ভেরি ডিফিকাল্ট হবে আমাদের জন্য। নিউজিল্যান্ড যে কন্ডিশনে খেলা হয়, সেখানে একটু ডিফিকাল্ট হবে। ইভেন ইংল্যান্ডে, লাইক নিউজিল্যান্ডে বাংলাদেশের খেলা নেই, সাউথ আফ্রিকাতে আছে, ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে হোমে খেলা আছে। সো এই সবগুলো ম্যাচ কিন্তু আপনাকে জিততে হবে, তারপরে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাব। সো এক একটা করে যদি এগোতে পারি আমরা, লাইক নেক্সটে আরেকটা ম্যাচ আছে অস্ট্রেলিয়ার সাথে, এই ম্যাচটাও চ্যাম্পিয়নশিপেরই তো অংশ। সো এই ম্যাচটা থেকেও অনেক কিছু যদি আমরা প্রুভ করতে পারি যে না, আমরা বেটার ক্রিকেট খেলে যদি এদের কাছ থেকে জিততে পারি, সো আমাদের জন্য আরও এক স্টেপ এগিয়ে যাবো আমার কাছে মনে হয়। ইন্ডিয়ার সাথে খেলা আছে, আপনারা ইন্ডিয়ার সঙ্গে সেটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ না, এবং টেস্ট নেই তাদের সঙ্গে বাংলাদেশের সাদা বলের সিরিজ ছিল, যেটি এই মাসেই হওয়ার কথা, এই মাসে ওরা আসার কথা, সেপ্টেম্বরে হওয়ার কথা, সেটি নিয়েও যদিও এখনো অনিশ্চয়তা আছে। ডেফিনেটলি কিছু কিছু জায়গায় ইমপ্রুভ করতে হবে আমাদেরকে। শুধু একটা টেস্টে ম্যাচ জিতেই যে আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নিতে পারি সেটা কিন্তু না। অনেকগুলো ম্যাচ আছে এবং ধারাবাহিকভাবে ম্যাচগুলো জিততে হবে, আদারওয়াইজ কোয়াইট ডিফিকাল্ট হবে এই পজিশনটা হোল্ড করা। বাট এটা স্পোর্টস পসিবল আমাদের জন্য। যে ধরনের ক্রিকেট আমরা খেলেছি অস্ট্রেলিয়াতে, যদি কন্টিনিউয়াসলি এই ধরনের ক্রিকেট খেলতে পারি, তাহলে দেখবো যে আমরা 1-2-এর ভিতরেই আছি। এবং হয়তো বা সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডে একটু ডিফিকাল্ট হতে পারে আমাদের জন্য, বিকজ আরেকটা সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। হ্যাঁ, সাউথ আফ্রিকায় গিয়ে ইটস কোয়াইট ডিফিকাল্ট টেস্ট ম্যাচ আসলে জেতা। যে কোনো টিম গিয়ে ওখানে কিন্তু সার্ভাইভ করে। সো এই জায়গাটায় যদি আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, তাহলে হয়তো বা আশা থাকবে আমরা যে টেস্ট চ্যাম্পিয়নশিপের একটু পয়েন্ট টেবিলটা আমরা দেখতে পারি। বাংলাদেশ সেখানে 4 নম্বরে আছে ঠিকই, সেখানে বাংলাদেশ 5টা ম্যাচ খেলেছে, 40 পয়েন্ট পেয়েছে, পয়েন্টের শতাংশ হচ্ছে 66.67। এর কারণ হচ্ছে বাংলাদেশ 5টা ম্যাচের মধ্যে 3টা ম্যাচ জিতেছে, একটা হেরেছে এবং একটা ড্র করেছে। হেরেছে শ্রীলঙ্কার সঙ্গে, ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে। সেই সিরিজটা আমাদেরকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে। বাংলাদেশ জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে 2টিতে
এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে একটিতে। বাংলাদেশ যদি শ্রীলঙ্কার বিপক্ষে মানে এই এখন পর্যন্ত বাংলাদেশ যে সিরিজগুলো খেলেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য এখন টেস্ট চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের জন্য এখনো হাতে আছে সাউথ আফ্রিকার সঙ্গে, আমরা একটু সেটিও দেখতে পারি সূচিটা। বাংলাদেশের অস্ট্রেলিয়ার সঙ্গে একটা ম্যাচ আছে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ঘরের মাঠে দুটো ম্যাচ আছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে দুটো ম্যাচ আছে এবং ইংল্যান্ডের সঙ্গেও বাংলাদেশের মাটিতে দুটো ম্যাচ আছে। টোটাল বাংলাদেশের হাতে এখনো 7টা ম্যাচ বাকি, অর্থাৎ বাংলাদেশ এই সার্কেলে খেলবে হচ্ছে 12টা ম্যাচ। 12টা ম্যাচের মধ্যে মাত্র 5টা খেলেছে, এখনো 7টা ম্যাচই বাকি। সুতরাং এটা অনেক আর্লি অবশ্যই, বাট পয়েন্ট টেবিলটা মনে হয় বাংলাদেশকে একটু হোপ দিচ্ছে আর কি। না অবশ্যই আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়াতে যে আর একটা ম্যাচ আছে সেটা যদি ভালোভাবে শেষ করতে পারি, লাইক না হেরেই যদি ড্র করতে পারি, উইচ ইজ গুড সাইন। ওয়েস্ট ইন্ডিজের সাথে হোমে আছে, হোম অ্যাডভান্টেজ যদি আমরা নিতে পারি সেখানে কিন্তু 2-0 জিততেও পারি। ডিফিকাল্ট হবে সাউথ আফ্রিকায় গিয়ে। হোমে আমাদের সাথে ইংল্যান্ডের 2টা খেলা আছে, এখানেও কিন্তু আমরা একটা হোম অ্যাডভান্টেজ পাবো। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে না, যদি পরিসংখ্যান বিবেচনা করেন এবং পারফরমেন্স যদি ধারাবাহিক করতে পারে প্লেয়াররা, তাহলে আমরা কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নিতে পারি আর কি, 1-2 এর ভিতরে ফাইনালে যাওয়ার একটা সম্ভাবনা বাংলাদেশের থাকে। আমরা ওই যে পয়েন্ট টেবিলটা যেটা দেখছিলাম সেখানে আমরা যেটি বলছিলাম যে 5টা ম্যাচের মধ্যে বাংলাদেশ 3টাতেই জিতেছে, পাকিস্তানের সঙ্গে 2টো ম্যাচ জিতেছে বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সঙ্গে একটা খেলেছে সেখানে জিতেছে, কিন্তু হেরেছে শ্রীলঙ্কার কাছে, ড্র করেছে শ্রীলঙ্কার কাছে। এটা এখন একটু আফসোস বাড়াচ্ছে কিনা যে শ্রীলঙ্কা কিন্তু বাংলাদেশের ওই অর্থে বাংলাদেশ যদি পাকিস্তানকে হারাতে পারে, বাংলাদেশ যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে, সেই অর্থে বাংলাদেশের জন্য কিন্তু শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ না। শ্রীলঙ্কার কাছে হারগুলা বা ড্রটা কি এখন একটু আফসোস বাড়াচ্ছে কিনা? না অবভিয়াসলি পরিসংখ্যানে সেটাই বলবে আর কি। যদি আমরা 1-2 না থাকি তাহলে কিন্তু আফসোসটা আরও বেশি বাড়বে যে না, আমরা শ্রীলঙ্কার সাথে যদি ম্যাচ 2টা জিততে পারতাম কিংবা অ্যাটলিস্ট ড্র করতে পারতাম তাহলে কিন্তু র্যাঙ্কিং আর একটু উপরে উঠতে পারতাম। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 7টা ম্যাচ পরে তখন বিবেচনাটা করা যাবে যে না, আসলে শ্রীলঙ্কার পয়েন্টগুলো কাউন্টেবল নাকি। ঠিক আছে, ওকে, ইটস হ্যাপেন, মানে এনিথিং ক্যান হ্যাপেন, বাট এখন আমার কাছে যেটা মনে এখনও চান্স আছে। হোমে 4টা খেলা আছে, সেই 4টা ম্যাচ যদি জিততে পারি তাহলে হয়তো বা আমরা 1-2 থাকবো। এবং অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশ যেভাবে ম্যাচটা জিতলো, এখন কি মনে হচ্ছে যে অ্যাটলিস্ট কনফিডেন্সটা বাংলাদেশ নিশ্চয়ই ওই রিদমটা পাবে, ওই কনফিডেন্সটা পাবে যে যে কোনো দলকে বাংলাদেশ এখন এই মুহূর্তে হারাতে পারে? দেখুন, একটা টি-20 আর একটা ওয়ানডে জিততে বেশিক্ষণ সময় লাগে না, 3 ঘন্টার খেলা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা 6 ঘন্টার খেলা। বাট একটা টেস্ট ম্যাচ জিততে আপনাকে কিন্তু 5 দিন ধরে খেলা লাগে, 5 দিন ধরে ডোমিনেট করা লাগে। ডেফিনেটলি কনফিডেন্স লেভেলটা সেশন বাই সেশন যেটা লাগে, কনফিডেন্স লেভেলটা এখন আমাদের হাই আছে। সো এই উইকেটে যদি খেলা হতো, যেহেতু নতুন উইকেটে গিয়ে আমরা আবার পরীক্ষা দেওয়া লাগবে, সো এই উইকেটে খেলা হলে আমার কাছে মনে হয় অস্ট্রেলিয়া সেকেন্ড টেস্টটাও হারতো। সো নতুন উইকেট সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই, নতুন একটা জায়গায় উদ্বোধন হচ্ছে ওইখানে মনে হয়। সো ওইখানে গিয়ে যদি আমরা উইকেট তারপরে এক্সিকিউট করতে পারি মাঠের ভিতরে গিয়ে, প্লেয়াররা, বোলাররা, ব্যাটসম্যানরা, তাহলে হয়তো বা যেটা পসিবল। বাট যে ওয়েতে আমরা ক্রিকেটটা খেলছি, লাইক এতটা ব্যাকফুটে ছিলাম, 2.5 দিনে একটা প্র্যাকটিস ম্যাচ শেষ হয়ে গিয়েছিল, সেইখান থেকে যে এত সুন্দর একটা কামব্যাক করবে, ইটস আনবিলিভেবল। আমার কাছে মনে হয় যে এই ধারাবাহিকতাটা কন্টিনিউয়াসলি রাখা উচিত, তাহলে হয়তো আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি টিমের কাছ থেকে। রাইট, বাংলাদেশ যদি পরের ম্যাচটাতেই আবার মানে হেরে বসে বা খারাপ খেলে বসে আর কি, সেক্ষেত্রে এই জয়টা, আমরা যেই জয়টাকে স্বপ্নের মতো জয় বলছি, আনবিলিভেবল জয় বলছি, যুগান্তকারী জয় বলছি, সেটা আবার ফ্লুকের মতো হয়ে যাবে, মানে অঘটন হয়ে যাবে আর কি। তখন আবার সবাই বলবে যে বাংলাদেশ তাদের ন্যাচারাল ওয়েতে ফিরে গেছে, এটা একটা ঝড়ে বক ছিল। সো বাংলাদেশের জন্য ওই ম্যাচের আগে আসলে মানে ওই ম্যাচটাতে বাংলাদেশের মানে কোন কোন দিকগুলোতে আসলে বেশি মনোযোগী হওয়া উচিত? না, যার যার ডিপার্টমেন্ট ওয়াইজ আছে, ধরেন আপনার নাজমুল শান্ত কিন্তু একটা কথা প্রেস কনফারেন্সে বলে ফেলেছিল যে না, আমাদের পা কিন্তু এখনো মাটিতে আছে। সো পা মাটিতে রেখেই কিন্তু পারফরমেন্সটা মাঠের ভিতরে গিয়ে করতে হবে। বলারদের যে দায়িত্বটা দেওয়া থাকবে, ডেফিনেটলি সেই দায়িত্ব অনুযায়ী বোলিং করতে হবে। এবং আমার কাছে মনে হয়েছিল আমরা খুব ভালোভাবেই তাদেরকে হোমওয়ার্ক করেই এই টেস্ট ম্যাচে অংশগ্রহণ করেছিলাম। ল্যাকিংসটা রয়েছে অস্ট্রেলিয়ার কামিংস কিন্তু বলে ফেলেছে যে না, আমরা তাদের ফুটেজ এখনও কালেক্ট করা হয়নি, বাট এই টিমটা কিন্তু অনেক দিন ধরেই খেলছে। তার মানে আমাদেরকে তারা খুব লাইটলি নিয়েছিল, তার ফলটাও কিন্তু পেয়েছে। আমার কাছে মনে হয় সেকেন্ড টেস্টে তারা ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হয়ে থাকবে। আমরাও ভালো ক্রিকেট খেলার জন্য যদি একটু মরিয়া হয়ে থাকি, না আমরা বেটার কিছু এখান থেকে অর্জন করতে পারি, তাহলে আমার কাছে যেটা মনে হয়।
তুষার ভাই, এই জয়টার ফলে অনেকে বলছে যে বাংলাদেশ একটা অন্য মাত্রায় চলে গেছে। সো বাংলাদেশ কি আসলে একটা জয় দিয়ে কি আসলে অন্য হাইটে রিচ করা সম্ভব কিনা, বা মানে এটার মাধ্যমেই বাংলাদেশ অন্য মাত্রায় চলে গেছে, অনন্য উচ্চতায় চলে গেছে এভাবে, বা একটা নতুন যুগের সূচনা হলো, এভাবে বলার সুযোগ আছে কিনা, নাকি হচ্ছে মানে এই প্রসেসটা আসলে মেনটেন করতে হবে, এটা ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে? জয়টা অসাধারণ, নো ডাউট আমার কাছে যেটা মনে হয়, বাট প্লেয়ারদের পারফরমেন্স যদি বিবেচনা করেন, যার যার ডিপার্টমেন্ট ছিল সেইভাবে কিন্তু এক্সিকিউট করেছে মাঠের ভিতরে গিয়ে। এই কন্টিনিউয়াসলি যদি করতে পারি আমরা, তাহলে কিন্তু আমরা অন্য মাত্রায় চলে যেতে পারি। ধরেন অস্ট্রেলিয়ান উইকেটে গিয়ে সবাই কিন্তু ব্যাটাররা, স্পেশালি ব্যাটাররা স্ট্রাগল করে। এই টেস্ট ম্যাচ দেখে আমরা কিন্তু দেখলাম না কোনো একজন ব্যাটার আমাদের স্ট্রাগল করতে। অপোনেন্ট টিমের ব্যাটারদেরকে দেখেছি যে না, এখানে কিন্তু স্ট্রাগল করতে আর কি। বাট এইখানে পেস বলারদের কন্ডিশন, নো ডাউট পেস বলাররা ভালো করবে, এটাই স্বাভাবিক। বাট ব্যাটসম্যানদের যে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছে, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং খেলা দেখে মনে হয়েছে যে না, আমরা টেস্টের জন্য ভালো দল হয়ে গড়ে উঠছি আস্তে আস্তে। সেটা যদি প্রমাণ করতে পারি আর একবার, মানে সেকেন্ড টেস্টে, তাহলে হয়তো বা লোকে বলবে না যে না, এটা ফ্লুক ছিল। বাট ধারাবাহিকতাটা ধরে রাখা অনেক টাফ হবে। চেষ্টা করবে সবাই ক্রিকেটাররা যেন ধারাবাহিকভাবে এই পারফরমেন্সটা বজায় রাখতে পারে। এক্স্যাক্টলি। আমরা আরও আলোচনা করবো তুষার ভাই, তার আগে আরেকটা বিরতি নিব। এখন মাঠে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার, আপনারা দেখছেন এখন মাঠে। তুষার ভাই, আমরা বাংলাদেশ দলটা নিয়ে কথা বলছি। দলটা মাঠে প্লেয়াররা পারফর্ম করেছেন, প্লেয়ারদের নিয়ে অবশ্যই অনেক আলাপ হচ্ছে। আমরা একটু মাঠের পেছনে যারা কাজ করেন, প্লেয়ারদের পেছন থেকে যারা কাজ করেন, তাদের নিয়ে একটু শুনতে চাই। আপনি নিজেও প্লেয়ার ছিলেন, এখন কোচিং করাচ্ছেন। কোচদের ভূমিকা আসলে কতটুকু প্লেয়ারদের কাছ থেকে পারফরমেন্সটা বের করে আনার ক্ষেত্রে? ডেফিনেটলি একটা তো প্ল্যান থাকেই, কোচরা একটা ইনস্ট্রাকশন দিয়েই দেয়। ধরেন অ্যাজ এ বোলিং কোচ তালা জুবাইরের এখানে অনেক কন্ট্রিবিউশন আছে, অ্যাজ এ ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুলের অনেক কন্ট্রিবিউশন আছে এখানে, আমার কাছে এটা মনে আছে। ম্যানেজার হিসাবে নাফিস ইকবালের অনেক দিন ধরে টিমের সাথে আছে, ওরও অনেক কন্ট্রিবিউশন আছে এখানে। ফিল্ডিং কোচ আশিক কাজ করছে, মুস্তাক আহমেদ স্পিন কোচ হিসাবে কাজ করছে, সবারই। হেড কোচ সিমন্সের কথা না বললেই নয়। সো সবারই এখানে কন্ট্রিবিউশন আছে আমার কাছে যেটা মনে হয়। এবং প্ল্যানটা খুব ভালোভাবেই তারা ড্রেসিং রুমে সাজিয়েছিল, এবং এক্সিকিউশন যে মাঠের ভিতর করেছে প্লেয়াররা, ডেফিনেটলি কোচদের ভূমিকা অনেক এখানে, আমার কাছে যেটা মনে হয়। আচ্ছা, এক্স্যাক্টলি আমাকে বলবেন তুষার ভাই, যে মানে কোচ আসলে একটা ব্যাটার, ধরেন একটা ব্যাটার যখন স্ট্রাগল করে, কোচ এক্স্যাক্টলি তাকে আসলে কি টিপস দেয়? কোয়াইট ডিফিকাল্ট, একটা কোচের এক এক রকম পরামর্শ থাকতেই পারে। বাট স্ট্রাগল যখন করে, তার বেসিকের বাইরে খুব কমই যেতে বলে। টেস্ট ক্রিকেটে আপনার বেসিকটা যদি স্ট্রং থাকে, লাইক টেস্ট ক্রিকেটে যেটা প্রয়োজন, ডিফেন্সটা ভেরি স্ট্রং থাকা লাগে। আমার কাছে যেটা মনে হয়েছে, আমরা যে উইকেটে টেস্ট ম্যাচ খেলছি, যে প্লেয়াররা খেলছে, তাদের ডিফেন্সটা কোয়াইট গুড। এই জন্য কিন্তু আমরা এখানে স্ট্রাগল করতে পারিনি। আপনি অপোনেন্ট টিমের ব্যাটসম্যানদের, তারা কিন্তু রানের জন্য খেলে, এবং যেটা অনেক আগে থেকে বলছিলাম, আমরা একসাথে অনেকটা টেস্ট ম্যাচ খেলে ফেলেছি এই টিমটাই। কেউ হয়তো বা নতুন, শুধু তামিমকেই বলা চলে, আর আদারওয়াইজ কিন্তু সবাই কিন্তু অনেক দিন ধরে এই টেস্ট ম্যাচটা খেলছে। আমরা অস্ট্রেলিয়া টিমে কিন্তু 11 মাসের ভিতরে কোনো টেস্ট ম্যাচ খেলেনি। এইখানে তাদের একটা ল্যাকিংস ছিল, এবং আমরা একসাথে খেলছি এবং রানও করে আসছি। কোনো একটা সিরিজে হয়তো বা কোনো একটা ব্যাটার রান করছে, তারপরে সিরিজে হয়তো বা সেই রান করছে না, অন্য একজন ব্যাটার রান করছে। বাট নিউ কামার বলা চলে আপনার এই অস্ট্রেলিয়ান টিমটাকেই। বাট আমাদের কাছে যেটা মনে হয় যে একটা ব্যাটারকে সেই মানে ভালো পরামর্শ দেয় অ্যাজ এ ব্যাটিং কোচ হিসাবে, যে না, তুমি যতই স্ট্রাগল করো না কেন, তুমি বেসিকের বাইরেই গিয়ে কোনো কিছু এক্সট্রা কিছু করতে না করার জন্য মনে হয় পরামর্শটা দেওয়া হতে পারে আর কি, আমার যেটা। রাইট। তুষার ভাই, লাস্ট একটা বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে যে শান্ত গতকাল প্রেস কনফারেন্সে বলেছেন যে আমরা যেন বড় বড় দলগুলোর সঙ্গে বেশি বেশি খেলার সুযোগ পাই। এই ক্ষেত্রে বোর্ডেরও একটা বড় দায়িত্ব আছে, কিভাবে বড় দলগুলোর এগেনস্টে সিরিজ অ্যারেঞ্জ করা যায়। সো বোর্ড আসলে এই ক্ষেত্রে কি ভূমিকাটা রাখতে পারে? না, ডেফিনেটলি ক্রিকেট বোর্ড এই নিয়েই কাজ করে যাচ্ছে আসলে। হোম অ্যান্ড অ্যাওয়েতে, হোমে তো আমরা খেলেই থাকি, অ্যাওয়েতে গিয়ে যদি বড় টিমদের সাথে টেস্ট ম্যাচ বেশি বেশি খেলতে পারি, তাহলে অভিজ্ঞতাটাও বেশি হবে। এবং টেস্ট চ্যাম্পিয়নশিপে যদি আমরা ভালো কিছু করে দেখাতে পারি, তাহলে ডেফিনেটলি ক্রিকেট বোর্ড আরও বড় পরিসরে চিন্তাভাবনা করবে।
যে না ভবিষ্যতে আমরা বড় বড় টিমের সাথে গিয়ে ধরুন ইন্ডিয়ার মতো টিমের সাথে গিয়ে যদি টেস্ট ম্যাচ খেলতে পারি, ওখানে গিয়ে যদি অভিজ্ঞতা অর্জন করতে পারি এবং তাদের সাথে যদি রেজাল্ট করতে পারি ভালো, তাহলে ডেফিনেটলি ধরেন আপনার অন্যান্য টিমও বিবেচনা করবে না, বাংলাদেশ টিমকে অফার করবে। ধরেন অস্ট্রেলিয়া টিমে গিয়ে আমরা তো এই দীর্ঘ 23 বছর পরে গিয়ে এই ডারউইনেই সেকেন্ড টেস্ট থার্ড টেস্ট খেললাম, বাট নেক্সট টাইম যখন অস্ট্রেলিয়া আমাদেরকে অফার করবে ডেফিনেটলি আপনি অবাক হবেন না যে পার্থে অ্যাডিলেডের মতো উইকেটে আমরা খেলতে পারি হয়তোবা, এই ধরনের বিবেচনাও করবে তারা। এক্স্যাক্টলি, আমরাও সেটাই আশা করব যে বাংলাদেশ এবার যেভাবে পারফর্ম করছে এটা যদি ধরে রাখতে পারে, অবশ্যই বাংলাদেশকে বড় বড় দলগুলো আমন্ত্রণ জানাবে, বড় বড় মাঠগুলোতে তারা খেলার সুযোগ পাবে, বেশি বেশি খেলার সুযোগ পাবে, সেসবই আমরা সবাই আশা করব। তো সবাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।